যে এটা যদি একসাথে আওয়ামী লীগ ম্যানেজ করতে যায় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমি যদি সোজা কথা বলি ইলিয়াস, কিন্তু আমাদের কোনো সেটাকে ম্যানেজ করা সম্ভব কিনা? মানে চীন ম্যানেজ তো করতে পারবে। ম্যানেজ তো সে 14 বছর ধরে করছে। দুটো ম্যানেজের জায়গা কিন্তু দুটো আপনাকে বুঝতে হবে। একটা ম্যানেজের জায়গা হচ্ছে যে হাসিনা বাংলাদেশকে স্বাধীনতা দিল্লির কাছে দিয়ে দিয়েছে, সো বাংলাদেশ এক অর্থে দিল্লির উপনিবেশ। আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক। চীনেরও কোনো লস নাই। কেন লস নাই আপনাকে বলি। চীন 3 গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে, কিন্তু টাকাটা চীন তো পাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে। তো যেই সরকারে আসুক না কেন, শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী 5 বছর পরে না থাকে, তো যে সরকারই আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে। চীনের সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের সরকারে কে থাকলো, সেটা কি বিএনপি থাকলো না আওয়ামী লীগ থাকলো না অন্য কোনো দল আসলো না সুশীলরা আসলো, তাতেও চীনের কোনো সমস্যা হবে না, যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট, যেটা ইকোনমিক ইন্টারেস্ট, তার যদি সেফগার্ডেড থাকে। তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে, ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই। সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে, সেটা আলাদা বিষয়। আমরা ওই আলোচনায় এখনো আসি নাই, এই জন্য আমি যাচ্ছি না। আমেরিকা হয়তো চীনের সাথে বা হাসিনার এই দহরম মহরম পছন্দ করবে না, সেটা আপনি নিজেও আমেরিকায় আছেন, আপনি জানেন। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের। এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে। সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে, বা চলে গেছে, চলে যাচ্ছে না তো চলে গেছে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে, একটা। দুই হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা একেবারে ওই যে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এবং শ্রীলঙ্কার অবস্থার দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের অবস্থা আগামীকাল শ্রীলঙ্কার মতো হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কার মতো হবে তখন হয়তো শেখ হাসিনা জীবিত থাকবেন না। সর্বনাশ কিন্তু যা হওয়ার হয়ে যাবে ইলিয়াস। কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা তো ভাই আমাদের সাংবাদিকরা যা বলছেন, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের নাকি ৩০০ কোটি টাকা এসেছে, আমাদের এখন রেকর্ড রেমিটেন্স যাচ্ছে, রেকর্ড জনশক্তি রপ্তানি হচ্ছে, রেকর্ড মানে সবকিছু এখন হঠাৎ করে রেকর্ড হচ্ছে আমাদের সাংবাদিকরা যে নিউজগুলো ইদানিং দেখছি। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে যাওয়ার কি আদৌ কোনো আসলে অবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন, যদি শ্রীলঙ্কার দিকে নাই যাবেন, আপনি গত 1 মাসে বাংলা পরিবারের লোক বাংলাদেশ কিভাবে লুটে পুটে খাচ্ছে, তো ওটা আমি মনে করি বাংলাদেশের জনগণের দেখা উচিত প্রত্যেকে। তো ওই যে 150 জন লুটে পুটে খাচ্ছে, এই যে 20,000 কোটি টাকা আমি যদি ধারণা করি যে তারা ঘুষ খেয়েছে, তাহলে 20,000 কোটি টাকা মেরে দিয়েছে শেখ পরিবার। তো এই টাকা মেরে দেওয়ার সুযোগটা চীনের কাছ থেকে ঋণ নিলে আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলে নাই। কাজে সেই দিক দিয়ে হাসিনার লাভ হয়েছে চীন থেকে ঋণ নেওয়াতে। আর শোধ করবো তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন। না, কিন্তু এই ক্ষেত্রে ধরেন আমাদের ২ টা দেশকে, মানে একদিকে ইন্ডিয়া তারপরে আবার চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে। এটা যদি একসাথে আওয়ামী লীগ ম্যানেজ করতে যায় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমি যদি সোজা কথা বলি ইলিয়াস, কিন্তু আমাদের কোনো সেটাকে ম্যানেজ করা সম্ভব কিনা? মানে চীন ম্যানেজ তো করতে পারবে। ম্যানেজ তো সে 14 বছর ধরে করছে। দুটো ম্যানেজের জায়গা কিন্তু দুটো আপনাকে বুঝতে হবে। একটা ম্যানেজের জায়গা হচ্ছে যে হাসিনা বাংলাদেশকে স্বাধীনতা দিল্লির কাছে দিয়ে দিয়েছে, সো বাংলাদেশ এক অর্থে দিল্লির উপনিবেশ। আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক। চীনেরও কোনো লস নাই। কেন লস নাই আপনাকে বলি। চীন 3 গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে, কিন্তু টাকাটা চীন তো পাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে। তো যেই সরকারে আসুক না কেন, শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী 5 বছর পরে না থাকে, তো যে সরকারই আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে। চীনের সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের সরকারে কে থাকলো, সেটা কি বিএনপি থাকলো না আওয়ামী লীগ থাকলো না অন্য কোনো দল আসলো না সুশীলরা আসলো, তাতেও চীনের কোনো সমস্যা হবে না, যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট, যেটা ইকোনমিক ইন্টারেস্ট, তার যদি সেফগার্ডেড থাকে। তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে, ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই। সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে, সেটা আলাদা বিষয়। আমরা ওই আলোচনায় এখনো আসি নাই, এই জন্য আমি যাচ্ছি না। আমেরিকা হয়তো চীনের সাথে বা হাসিনার এই দহরম মহরম পছন্দ করবে না, সেটা আপনি নিজেও আমেরিকায় আছেন, আপনি জানেন। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশের জনগণের। এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে। সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে বা চলে গেছে, চলে যাচ্ছে না তো চলে গেছে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে একটা। দুই হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা একেবারে ওই যে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এবং শ্রীলঙ্কার অবস্থার দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের অবস্থা আগামীকাল শ্রীলঙ্কার মতো হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কার মতো হবে তখন হয়তো শেখ হাসিনা জীবিত থাকবেন না। সর্বনাশ কিন্তু যা হওয়ার হয়ে যাবে ইলিয়াস। কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা তো ভাই আমাদের সাংবাদিকরা যা বলছেন, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের নাকি ৩০০ কোটি টাকা এসেছে, আমাদের এখন রেকর্ড রেমিটেন্স যাচ্ছে, রেকর্ড জনশক্তি রপ্তানি হচ্ছে, রেকর্ড মানে সবকিছু এখন হঠাৎ করে রেকর্ড হচ্ছে আমাদের সাংবাদিকরা যে নিউজগুলো ইদানিং দেখছি। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে যাওয়ার কি আদৌ কোনো আসলে অবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন যদি শ্রীলঙ্কার দিকে নাই যাবেন, আপনি গত এক মাসে বাংলাদেশের টাকার দাম সরকারি হিসাবে ৩ টাকা কমেছে, তাই না? ৮৫ টাকা ছিল এবং আজকে এই মুহূর্তে ৮৮ টাকা সরকারি হিসাবে। এবং আপনি ব্যাংকে যদি যান, ব্যাংকে ডলারের দাম হচ্ছে ৯৬ টাকা হচ্ছে ব্যাংকে দেওয়া, এবং আপনি ক্যাশ কিনতে চাইলে প্রায় ১০০ টাকা। এটা গেল একটা। দ্বিতীয়তে আমি আসি যে শ্রীলঙ্কার আপনি যে রেমিটেন্সের কথা বললেন, তারপরে আরো জনশক্তি রপ্তানিতে জনশক্তি রপ্তানি। আপনাকে আমি একটা সিম্পল হিসাব দেই যে এই যে রিজার্ভ যেটা দেখানো হচ্ছে $৪২ বিলিয়ন, আপনি তো জানেন আইএমএফ বলেছে এখান থেকে $৭ বিলিয়ন সরকার বাড়িয়ে দেখাচ্ছে। তার মানে $৭ বিলিয়ন যেটা রাষ্ট্রের ঋণ আছে, ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট আছে, সেই $৭ বিলিয়ন আপনি রিজার্ভে দেখাতে পারবেন না অ্যাকর্ডিং টু ইকোনমিক থিওরি। এবং বাংলাদেশ সরকার কি বলেছে, তারা এই থিওরি মানে না। তো আমি যদি $৭ বিলিয়ন বাদ দেই, তাহলে সরকারি হিসেবেই আপনার রিজার্ভ আছে $৩৫ বিলিয়ন। এটা একটি। দ্বিতীয় কথা হলো, আপনার কি মনে আছে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সোনা চুরি হয়েছে? এই দুটো তো নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা চুরি হয়েছে? একটা হিসাব আমরা জানি, কত 500 না 600 মিলিয়ন ডলার, এরকম একটা হিসাব তারা বলেছে। তো যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট না হয়, আমি জানবো কি করে যে আসলে কত পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে? এবং সেটা শুধুমাত্র সম্ভব হবে যখন এই সরকার চলে যাবে, তখন আমরা জানবো যে অ্যাকচুয়াল রিজার্ভ থেকে কত টাকা চুরি হয়েছে। এক। 2 নম্বর, যে গোল্ড চুরি হয়েছে, কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে আপনি জানেন? আমি জানি কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে। তো আমি অডিট না করলে কিভাবে জানবো? যে সোনার বারগুলো রাখা হয়, যে গোল্ড বার, সেই গোল্ড বারগুলো কি সোনার রাখা হয়েছে নাকি সেগুলো তামার রাখা হয়েছে, সেটা আমরা কিভাবে জানবো? তো সেগুলো জানতে হলে তো আপনাকে প্রপার অডিট করতে হবে, এবং প্রপার অডিট করতে হলে একটা জনগণের সরকার তো লাগবে, সেখানে দায়বদ্ধ সরকার একটা লাগবে। তো সেটা না হওয়া পর্যন্ত আপনি অর্থনীতির আসল অবস্থা বুঝতে পারবেন না। আর রেমিটেন্সের যেটা বলছেন, রেমিটেন্সের ফাঁকটা আপনাকে আমি বলে দিই, আমি এখনই বলে দিই। বয়স হয়ে গেছে, আমরা দেখেছি রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স কখন বাড়ে? নর্মালি 2 ঈদে বাড়ে। 2 ঈদে কেন বাড়ে? 2 ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনের জন্য, এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায়। আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে, ঈদের পরের মাসে কমে যাবে। বাংলাদেশে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা, এই সরকারের দালাল সাংবাদিক, যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেয়া, এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে, যেটা ইয়ের সাথে মেলে না, যেটা লজিকের সাথে মেলে না। এটা মেলার কোনো কারণও নাই। এবং তারা 19 দিনের একটা গল্প বলছে। আমার ব্যক্তিগত ধারণা, মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না। এই গল্পটা এখন বাজারে কেন ছাড়া হয়েছে জানেন? যাতে ডলারের দাম আরো বেড়ে না যায়, মানে টাকার দাম আরো কমে না যায়। কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই, তাহলে তো ডলারের দাম আরো বেড়ে যাবে। এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস, ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসে কত 1 তারিখে বোধহয় ঈদ হলো, তাই না? 1 তারিখে ঈদ হলো। তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে, এটা অলওয়েজ এটা হয়েছে। ঈদের পরে 18 দিন রেমিটেন্স বাড়লো, এটা কি সম্ভবপর কথা? এবছর ভাই উল্টাটা হয়েছে। এবছর রোজাটা ছিল কম, এবার বেড়েছে। জি, এটা কোনোদিন এটা হতেই পারে না। সুতরাং এই হিসাব সম্পূর্ণ একটা ভুয়া হিসাব দেওয়া হচ্ছে জনগণকে ভুল বোঝানোর জন্য। কাজে এদের কোনো স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই।
তারা কি বলছে এখন বাংলাদেশে মুদ্রাস্ফীতি কত 5.6 না 5.7 বলছে, তাই না? জিনিসপত্রের দাম কত বেড়েছে? আমি দর্শক যারা শুনছেন আমাদের বক্তব্য বা পরে যারা শুনবেন তাদেরকে জিজ্ঞেস করি, আমি জিনিসপত্রের দাম কত বেড়েছে আপনারা বলেন, কয় গুণ বেড়েছে? এবং মুদ্রাস্ফীতি জিনিসটা কি আমি সহজভাবে বলি। মুদ্রাস্ফীতি তো টেকনিক্যাল টার্ম, যে সাধারণ জনগণ বুঝবেন না। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কত বাড়লো, এটাই মুদ্রাস্ফীতি। সহজ ডেফিনেশন দিচ্ছি আমি ইকোনমিক্সে। জিনিসপত্রের দাম কত বেশি, জীবনযাত্রার দাম কত বাড়লো, জীবনের জিনিসপত্রের দাম কত বাড়লো। আচ্ছা, গত এক মাসে বলেন চাল, ডাল, তেল, আমি যদি বেসিক আইটেমে যদি শুধু থাকি, চাল, ডাল, তেল, সবজি, মাংস, মাছ, এই 5-6টা আইটেমের কত পার্সেন্ট দাম বেড়েছে, এইটা জানলেই আপনি মুদ্রাস্ফীতি জানবেন। আমি যতদূর শুনেছি যে ইয়েরা বলেছে, ওই যে বিবিএস যেটা বলে, যে তাদের হিসাব অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 80%। আপনার মুদ্রাস্ফীতি কি করে 5% হবে, 5.6% হবে? প্রশ্নই আসে না। কাজেই এই সরকারের প্রতিটি স্ট্যাটিস্টিক্স বানানো স্ট্যাটিস্টিক্স, জনগণকে ধোকা দেওয়ার মতো। তারা যেভাবে ওই যে 5 বছর পর পর একটা ভোটের নাটক করে, সেইভাবেই জনগণকে একটা ভুয়া স্ট্যাটিস্টিক্স এই শেখ হাসিনা দিয়ে চলেছে। এই স্ট্যাটিস্টিক্স এর উপরে কোনো বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করছিলাম, যে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সয়লাব শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা হয়েছে। কি যেন একজন নায়ক নাম, তো ওনাকে শেখ মুজিব বানানো হয়েছে। তো ওনাকে আপনার 7ই মার্চের একটি ভাষণ, সম্ভবত যেই ট্রেলার যেটা দেখানো হয়েছে, সেখানে 7ই মার্চের ভাষণে উনি এক জায়গায় বলছেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই। এই কথাটা আসলে কি মানে শেখ মুজিব বলেছিলেন কিনা তিনার 7ই মার্চে যে ভাষণ, সেখানে? প্রশ্নই আসে না। 7ই মার্চে ভারতের রেফারেন্স কেন আসবে? 7ই মার্চের বক্তৃতা শেখ মুজিব কেন দিয়েছিলেন? দিয়েছিলেন এই কারণে যে আর্মি ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে, পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছিল। এবং পাকিস্তান আর্মি কি করলো, তখন যে জেনারেল ইয়াহিয়া ছিলেন তিনি কি করলেন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিলেন। সুতরাং তার বক্তৃতা ছিল সেই পার্লামেন্ট অধিবেশন নিয়ে, তার মানে রাজনীতি নিয়ে বক্তৃতা ছিল। এবং পাকিস্তান আর্মি যে ক্র্যাকডাউন করেছিল, যত মানুষ হত্যা করেছিল, সেটার বিচারের জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে ভারতের কোন প্রসঙ্গই তিনি বলেন নাই, ভারত নামটাই উচ্চারণ করেন নাই। সুতরাং ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার, এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি, এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে, শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক, সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে। এটা আপনাদের মনে রাখতে হবে। ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে। এবং শেখ মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন। কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো সুযোগ ছিল না। এটা যদি সেই সময় তিনি বলতেন, তাহলে তো পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করতো রাষ্ট্রদ্রোহের মামলায়, তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো। পাকিস্তান সরকার তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন। এটা কোথাও নাই। কাজে এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি। এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে। মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের, আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো বিরাগের কারণ আছে। কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে তাই নয়, শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি জালিম সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয়, ভারতে প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে। আপনি দেখেছেন গত 2 দিন আগে একটা ভিডিওতে দেখা গেছে 65 বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা, বিশাল লম্বা চড়া গুন্ডা, পিটিয়ে মেরে ফেলেছে। এবং পিটিয়ে মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে, এই তোর নাম কি মোহাম্মদ নাকি? তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান, এই 65 বছরের লোকটি। এবং প্রত্যেকবার মারার আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি, এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না, লোকটি হিন্দু। তো সে বুঝতে পারে না। তো না বুঝতে পেরে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে। তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে, ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙা হচ্ছে, প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এবং এগুলোতে আর নামাজ পড়তে পারবে না, প্রতিদিন একটা করে।
তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান, শুধু নামে না, যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে, তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি। আর যাদের মানে মুসলমান নামের আড়ালে যারা হিন্দুত্ববাদের পূজারী, তাদের কথা আলাদা, যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন। শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। আমি কিন্তু হিন্দু বলি নাই, হিন্দুত্ববাদ কথাটা বলেছি। কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি, আমি জনগণের উদ্দেশ্যে বলছি। তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যাই হোক, তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ, প্রকৃত দেশপ্রেমিক জনগণের প্রতি ভারতপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্য আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন। এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা। আপনারা জানেন যে বইপত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃতি করছে, এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে। নরেন্দ্র মোদী এখন কিন্তু ভারতের ইতিহাস পরিবর্তন করছে, নতুন করে ইতিহাস বই লেখা হচ্ছে, এবং যে বইতে যে মুসলমানদের প্রায় 600 বছরের যে গৌরবজনক অধ্যায়, ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন, সেই গৌরবজনক অধ্যায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে। একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেবতা দেখানোর জন্য, দেবতা করবার জন্য নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে। এটাও তারই একটা অংশ। কাজে এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের, যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা, এবং এইসব প্রোপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। মোহাম্মদ ভাই, আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই, যে যখন 2012 সালের ওই সময়টাতে আমাদের কথিত গণজাগরণ মঞ্চ ছিল, তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং দীর্ঘদিন, আমি বলবো গৃহবন্দী না অফিস বন্দী ছিলেন দীর্ঘদিন। আপনার অফিস থেকে বের হতে দেওয়া হয়নি, তারপরে লম্বা সময় আপনি জেল খেটেছেন। তো ওই সময়টাতে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ, ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা, এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে। যে বাংলাদেশে এত পরিমাণে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না। ওই সময়ে আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে। তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে, এবং বলতে আমি যেটা সত্য মনে, যেটা আমি চিন্তা করি, আমি সেটা বলে দেই সবসময়, যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে